আমি ডক্টর সঞ্জয় পটুয়া, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন। আজকে আমি আপনাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ এবং খুবই অদ্ভুত একটা রোগ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ফাইব্রোমায়ালজিয়া সিনড্রোম। তো কী এই ফাইব্রোমায়ালজিয়া সিনড্রোম, এর সিমটম কী, এর কারণ কী, এর ম্যানেজমেন্ট কী, সবই আজকে আমরা জানব। তো ফাইব্রোমায়ালজিয়া সিনড্রোমের সিমটমগুলো খুবই অদ্ভুত ধরনের। একটা হচ্ছে প্রথমত ডিফিউজ মাস্কুলোস্কেলেটাল পেন, মানে গোটা শরীর জুড়েই অলমোস্ট ব্যথা হবে। কাঁধের দিকে ব্যথা হবে, আপার ব্যাক, লোয়ার ব্যাক, চেস্ট পেন হতে পারে, শোল্ডারে দুটো শোল্ডারে ব্যথা হতে পারে। তারপরে আপার আর্ম, শোল্ডারের নিচে থেকে এলবো অব্দি, এটাকে বলে আর্ম, আপার আর্ম, লোয়ার আর্মে ব্যথা হতে পারে। লেগ, আপার লেগ, লোয়ার লেগ, মানে হাঁটুর নিচ থেকে অ্যাঙ্কেল অবধি, নিচ থেকে অ্যাঙ্কেল অবধি, গোড়ালি অবধি, ওটাকে লেগ বলে। তো আপার লেগ, লোয়ার লেগেও ব্যথা হতে পারে। এরকম 19টা পয়েন্ট আছে যেখানে মোটামুটি এই ব্যথাটা হয়। তাছাড়াও আছে স্লিপ ডিস্টারবেন্স। কিছু কিছু মানুষের ঠিক করে ঘুম হয় না। এরকম হয় দিনের বেলায় ঘুম ঘুম ভাব হচ্ছে, কিন্তু রাতেরবেলায় ঘুম হচ্ছে না। অনেকের ঘুম না হওয়ার কারণে ব্যথা হয়, অনেকের ব্যথার কারণে ঘুম হয় না। এরকমও সিমটমগুলো আছে। অনেকের কগনিটিভ ইম্পেয়ারমেন্ট হয়। কগনিটিভ ইম্পেয়ারমেন্ট মানে হচ্ছে মেমোরি ঠিক করে কাজ করে না। আগে যেমন মেমোরি ভালো করে কাজ করতো, এখন ঠিক করে কাজ করছে না, ভুলতে শুরু করছে নর্মাল জিনিসপত্র। তাছাড়াও হচ্ছে কনসেন্ট্রেশন ঠিক করে হচ্ছে না। আগে যেমন অনেক কনসেন্ট্রেশন দিয়ে কাজ কাম করতে পারতো, এখন ঠিক করে মনেই লাগছে না কিছুতে। এইগুলো আদার সাইকোলজিক্যাল প্রবলেমের সঙ্গেও কিছুটা লিঙ্কড আপ থাকে। যেমন ডিপ্রেশন হয় যাদের আছে, তাদের এটা দেখা দিতে পারে। যাদের অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে তাদের দেখা দিতে পারে। পিটিএইচডি, মানে আগে কোনো খারাপ দুর্ঘটনা ঘটেছিল, তারপরে সেই ট্রমা স্ট্রেসটা পরেও থেকে গেছে, সেটার কারণেও হতে পারে। এছাড়াও আছে ফ্যাটিগ হয়ে যাওয়া, মানে অল্প কাজ করেই খুব দুর্বলতা বোধ হয়। তো এইগুলো কেন হয় সেগুলো আমরা জানবো। এর যথাযথ কারণ খুব একটা খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া এই সিমটমগুলো অনেক রোগের ক্ষেত্রেই হয়। সেইগুলো রোগগুলো আমরা ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে আমরা এক্সক্লুড করতে থাকি। তবে মনে করা হয় ব্রেনে সাবস্টেন্স সিএসএফ বলে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইডে সাবস্টেন্স পি থাকে। সেটা বেড়ে গেলে আমাদের শরীর, মানে ব্রেনটা অদ্ভুতভাবে ছোটো পেন স্টিমুলাইতে উত্তেজিত হয়ে পড়ে। যেমন আমাদের কোনো ভাইরাস যদি আমরা আক্রান্ত হই, তখন আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি হয় সেটাকে ভাইরাসটাকে মারার জন্য। পরে যে কোনো জিনিস, অ্যালার্জেন বা অন্য কোনো ভাইরাসের মতো দেখতে জিনিস যদি বডিতে ঢোকে, ফরেন সাবস্টেন্স, ব্যাকটেরিয়া, তো বডি সেটাকে ভাইরাস ভেবে মারতে শুরু করে দেয়। সেটাকেই হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান বলে। অনেক সময় আমাদের টিস্যুকেও ভাইরাসের স্ট্রাকচারের মতো ভেবে টিস্যুকেও আক্রমণ করে, যেটা অটোইমিউন ডিজিজ হয়, রিউমাটয়েড আর্থ্রাইটিস, ওই সব রোগগুলো হয়। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা যেই পেনটা নর্মালি পেয়ে থাকি, মানে কেউ যদি আঘাত করে আমাদের লাগলো, সেটা পেন, নর্মাল পেন। কিন্তু এমন অনেক জিনিসও হাইপার সেন্সিটিভ হয়ে থাকে যেটা পেনফুল স্টিমুলাই নয়, তবুও তার পেন মনে হয়ে এই সিমটমগুলো বাড়তে থাকে। এবার আমরা জানবো যে কীভাবে এটা ডায়াগনোসিস করা হয়, কীভাবে জানবো যে কারো ফাইব্রোমায়ালজিয়া সিনড্রোম আছে। ডায়াগনোসিসটা খুবই কঠিন, তবে ম্যাক্সিমামটাই ক্লিনিক্যাল ডায়াগনোসিস। তাছাড়া কিছু ব্লাড ইনভেস্টিগেশন আছে, কমপ্লিট ব্লাড কাউন্ট, ইএসআর, কারো থাইরয়েডের টেস্ট, রিউমাটয়েড আর্থ্রাইটিসের টেস্ট, আর অ্যানা প্রোফাইলের, এইসব পরীক্ষাগুলো কিছু কিছু আছে যেগুলো আমরা সবসময় করে থাকি, তাকে অন্যান্য রোগগুলো আছে নাকি দেখার জন্য। তাছাড়া তাকে কগনিটিভ কাউন্সিলিং করা হয়, সাইকোলজিক্যাল কাউন্সিলিং করা হয়। এছাড়া কিছু মেডিসিন আছে, যেমন অ্যান্টিসাইকেটিক মেডিসিন, অ্যান্টি ডিপ্রেশনের মেডিসিন আছে, যেমন ডুলোক্সেটিন, যেটা খুবই কম ডোজে শুরু করা হয়, তারপরে 30 থেকে শুরু করে ধীরে ধীরে 60 অবধি বাড়ানো যায়। এছাড়াও আছে অ্যান্টি এপিলেপটিক ড্রাগ আছে কিছু, যেমন প্রিগাবালিন, যেটা 150 থেকে শুরু করে 300 অবধি বাড়ানো যেতে পারে। গাবাপেন্টিন আছে। এগুলো সব নার্ভের ওষুধ, যেটা 300 থেকে শুরু করে 2400 অবধি পার ডে বাড়ানো যেতে পারে। এছাড়া আমাদের কাছে আছে ট্রামাডল, ওপিওয়েড, যেটা খুব পেন বেড়ে গেলে তখন আমরা দিই। ওটা 50 পাওয়ার থেকে শুরু করে 400 অবধি পার ডে মোটামুটি বাড়ানো যেতে পারে। এছাড়াও সাইক্লোবেনজাপ্রিন নামে একটা সেন্ট্রালি অ্যাক্টিং মাসেল রিল্যাক্সেন্ট আছে, যেগুলো আমরা মোস্ট কমনলি ইউজ করি না। আমরা মোস্ট কমনলি থাইকর্টিকোসাইড আর টোলপেডিসন ইউজ করি, কিন্তু এরকম সেন্ট্রাল অ্যাক্টিং একটা মাসেল রিল্যাক্সেন্ট আছে, সেটা ইউজ করলে অনেকের ভালো ফিল হয়। লোকাল অ্যাক্টিংয়ের মধ্যে ক্রিম হিসাবে লিডোকেন ক্রিম অনেকে ইউজ করে।
এইসব জিনিসগুলো যদি ইউজ করা হয় তাহলে অনেকেই এই পেন থেকে মুক্তি পায়। আর তাছাড়া আন্ডারলাইনিং কোনো রোগ থাকলে সেগুলো তো অবশ্যই খুঁজে বার করতে হবে। কারো আর্থারাইটিস থাকতে পারে, র্যাডিকুলোপ্যাথি থাকতে পারে, মানে নার্ভের উপর চাপ পড়ছে সেটা ছড়াচ্ছে, আর বাতের রোগ থাকতে পারে। তাছাড়া এইসব আদার সাইকোলজিক্যাল কারণ, সাইকিয়াট্রিক ইলনেসগুলো থাকতে পারে, যেগুলোকে এক্সক্লুড করতে হবে। তো এইসব ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা এই রোগটাকে থেকে মুক্তি পেতে পারি।